তার উপর লাশ গুম করতেও টাকা খরচ হয়। তাই তৌসিরের মতে মুখে কথা বলে মিটমাট করাই শ্রেয়, টাকাও বাঁচে, ঝামেলাও কমে। সাদে টিভি বসানোর ব্যবস্থা করা হয়েছে, সবাই মিলে মুভি দেখছে। স্ক্রিনে চলছে তৌসিরের সবচেয়ে প্রিয় সিনেমা ক্যানিবাল হলোকাস্ট। এই সিনেমার প্রায় দেখেও মাঝে মাঝে তো দ্য প্যাশন অফ দ্য ক্রেস্ট কিংবা এরকমই তীব্র কাহিনীর মুভি দেখা পড়ে। তবে বেশিরভাগ সময়ে ওর মন টানে ক্যানিবাল হলোকাস্টের মতোগুলোর এতেই, অন্য কিছুতে মন টিকে না। রাতের খাবার খেয়ে এসে বসেছে স্ক্রিনের সামনে মুভিটা দেখবে বলে, কিন্তু হঠাৎই কাজের লোক একজন ছুটে এসে জানান বেবিজান ডেকেছেন। তাড়াতাড়ি যেন ও নিজের রুমে যায়। খবর পেয়ে তৌসির বিরক্ত স্বরে বলে, এই বুড়ির যন্ত্রণায় চলে যাবো কবে বাড়ি ছেড়ে সাওয়া। এমন বাণী বুক থেকে ঝেড়ে চুপচাপ ছাদ থেকে নামে। নাজিম চাচা ওর যাওয়ার ভঙ্গি দেখে মুচকি হেসে বলেন, যাও বাতিজা, আজ তোমার লাগে মারাত্মক আয়োজন করছি। বিকেল থেকে তৌসির রুমে ঢোকেনি। রুমের দরজা পেরিয়ে পা রাখতেই তো তবদা খেয়ে যায়। চারিদিকে ফুলের মিঠা গন্ধে ঘর ভরে আছে। বিছানায় ফুল দিয়ে এমনভাবে সাজানো, ঘরটা এমনভাবে সাজানো যেমনটা বিয়ের প্রথম রাতে ছিল। কিন্তু আজ হঠাৎ এমন আয়োজন কেন? কিছুই বুঝে উঠতে পারে না। বেবিজানের দিকে তাকিয়ে বলে, ব্যাস, আর কিছু গলা থেকে বের করার আগে এই কথা হারিয়ে যায়। বেবিজানের পেছনে একজনের ওপর তৌসিরের নজর আটকে যায়। পা থেকে মাথা অবধি তাকে পরখ করতেই গা ঝিম ধরে যায়। মনে হয় কেউ 400 ভোল্টের শক দিল। আর না হয় বজ্রপাত তৌসিরের ওপর এই মুহূর্তে হলো। নাঝা দাঁড়িয়ে আছে সামনে, কিন্তু আজও প্রতিদিনের মতো সুরূপা রূপে নয়, বরং অদ্বিতীয়া রূপ লাবণ্যের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। নাঝার গায়ে জড়ানো হালকা ক্রিম আভাময় শাড়ি, যার জমিনে সূক্ষ্ম সোনালি সুতার আঁকিবুকি দেখেই বোঝা যাচ্ছে নিপুণ কারিগরের হাতে বোনা। শাড়ির পাড় জুড়ে গাঢ় সবুজের রং, তার উপর সোনালি সুতোর কারুকার্য করা। আঁচলের অংশটিও পাড়ের রঙের সাথে মিলিয়ে গাঢ় সবুজ। শাড়ির কাপড়টি খাদি কাপড়ের। তৌসির দূর থেকেই বুঝতে পারছে এটা। ব্লাউজটি গাঢ় সবুজ রঙের, যা শাড়ির পাড়ের রঙের সাথে হুবহু মিলে গেছে। এরই মধ্যে নাঝার ধবধবে শুভ্র গলায় একখানা ভারী চোকার পরা। চোকরটা দেখে মনে হচ্ছে চাঁদের কিরণকে আঁকড়ে রাখা কোনো এক অলংকার। নাঝার দুধ সাদা লাবণ্যময় দেহাবয়ব এই সবুজ পাড়ের অশ্বেত মিশ্র আভা রঙের শাড়িটিতে নাঝাকে শরতের স্নিগ্ধা মনোহরিণী তিলোত্তমার ন্যায় লাগছে। তৌসির হা করে স্থবির চোখে নাঝার ন্যায় তাকিয়ে থাকে। ঘরের লাইট আর বাইরে থেকে আসা চাঁদের আলোয় লাবণ্যময় নাঝাকে দেখে এই জীবনে পৃথিবীর অন্য কোনো নারীর রূপ ওর দৃষ্টিগোচর হওয়ার যোগ্য নয়। নাঝা আজ শুধুমাত্র অপরূপা রূপে নয়, বরং অদ্বিতীয়া রূপে। এই রূপে কোনো খুঁত নেই, কোনো তুলনা নেই। যা আছে তা একান্তই চরণা রূপ। নাঝার কোকড়ানো বাদামি কেশ তরঙ্গগুলো খোলা খোলা, চুলগুলো কাঁধে গলায় দু এক ছা এসে উপড়ে পড়ছে, চারপাশে দুলছে। এরই মধ্যে কালো ঘন পাপড়িতে আবদ্ধ কালচে সবুজ নয়না। হয়তো কাজল দিলে আরো বেশি সুন্দর লাগতো, কিন্তু যে প্রকৃত সুন্দর থাকে আর কি কৃত্রিমতা দেওয়া যায়। তাই কাজল না দিলেও মারাত্মক লাগছে চোখজোড়া। ছোটে কিছু দেওয়া নেই, কারণ ওর পুষ্পাধরে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ওর পদ্মধর অধরদ্বয় এমনিতেই পদ্ম ফুলের পাপড়ির মতো। তৌসির লক্ষ্য করে ওর লাবণ্যময় হাতের ত্বকে চকচক করছে দুজোড়া সোনার চিকন চুড়ি, কানে হালকা পাতলা দুটি ঝুমকো, নাকে ছোট্ট পাথরের নাকফুল। নাঝার শাড়ি আর গহনার এই সাজে যেন কমলীয়তা ফুটে উঠেছে। তা দেখে তৌসিরের অন্তর মুগ্ধতায় নির্বাক। ওর মুখ থেকে সব শব্দ উধাও হয়ে গেছে। আজ ওর মনে হচ্ছে পৃথিবীর কোনো তুলনা, কোনো বিশেষণই নাঝার এই রূপের যোগ্যতা রাখে না। এই সৌন্দর্য তুলনাহীন। তৌসির শুধু স্তব্ধ চোখে নাঝাকে দেখতে থাকে আর মনে মনে স্বীকার করে নাঝা আজ নিরুপমা, যার রূপের কোনো মাপকাঠি নেই। যে সৌন্দর্য দেখলে শব্দরা সব চুপ হয়ে যায়, সেটাই তো নিরুপমা। আর সবচেয়ে মিছে অনুভূতি হলো এই অনন্য রূপসী তৌসিরের নিজের একান্ত। তৌসির যতটুকু না নাঝার রূপে বিমোহিত হয়েছে, তার চেয়ে দ্বিগুণ তীব্র মোহে
আবিষ্ট হয়েছে ওর চিত্ত নাঝার সবুজ কালচে চোখে। এই নয়নদয় মনে হয় বর্ষায় ভেজা শ্যামল বনভূমির সমস্ত রহস্য আর রাতের আকাশের স্তব্ধতা একসাথে এসে ভিড় করেছে। তৌসিরের দৃষ্টি যখন এই চোখে নিবদ্ধ হয় তখন তৌসিরের মনে হয় এক অতলান্ত হৃদয়ের হ্রদের ধারে এসে দাঁড়িয়েছে, যার অন্তহীন রয়েছে শুধু মোহচ্ছন্নতা। তৌসিরকে এমন তবদা খেতে দেখে বিবিজান এগিয়ে এসে ওর গাল টেনে বলেন, শুধু চোখ দিয়া না গিল্লা অন্য কিছু করো মিয়া হালা। তৌসির ওনার কথায় ভরকে আবুল বনে গিয়ে মেকি হেসে বলে, কি যে কন বেবিজান। বিবিজান ওর কথায় পাত্তা না দিয়ে নাছার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে ওকে কিছু একটা আদেশ দিয়ে ঘর থেকে বেরিয়ে যান। তৌসির ওনার যাওয়ার পানে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে ছাগল বনে গিয়ে ঠোঁটের কোণে লাজের হাসি টেনে ধরে। তারপর পেছনে ঘাড় ঘুরিয়ে তাকাতে তাকাতে বলে ওঠে, আজকে তোমার যে সুন্দর লাগে গো তালুক। ব্যাস আর কিছু বলবে তার আগেই নরম হাতের গরম থাপ্পড় পড়ে যায় ওর বাগালে। নাছার রোষে জ্বলে উঠে তৌসিরকে টাস করে থাপ্পড়টা মারে। তৌসির তো বুঝে উঠতে পারে না কি হচ্ছে আসলে। নাছার দিকে একবার তাকায়, এই একটু আগের স্বরূপা অদ্বিতীয়া রূপ নিয়েছে এখন অগ্নিকন্যার। নাছার মুখাবয়বে রশ্মিখা দাউ দাউ করছে। তৌসিরের ভ্রু আপনা আপনি কুঁচকে আসে, এত রেগে আছে কেন? চোখ দিয়ে আগুন ঝরছে। নাছা হাত বাড়িয়ে তৌসিরের পাঞ্জাবির কলার খাবড়ে ধরে চিৎকার করে বলল, আপনি একটা শয়তান, আপনি খুব খারাপ, আপনি একটা কুত্তা। আমার বাপ চাচা সবগুলো ডাকাত, নয়তো আপনার মতো খবিসের সাথে আমার বিয়ে দিত না। আপনি খুবই খারাপ। তৌসির নাঝার এমন ক্রোধ দেখে ঠিক হিসাব মেলাতে পারছে না হয়েছেটা কি। নাঝার চোখ জ্বলছে রাগের আগুনে, মুখাবয়ব লাল হয়ে গেছে আক্রোশের উত্তাপে। তৌসির কিছুই বলে না, এত রাগ ঝাড়ছে। নাঝা এতে কিছুই যায় আসে না ওর। নাঝা ওর কলার এত জোরে টেনে ধরেছে, তারপরও তৌসির কোনো বাক্য ব্যয় করছে না। ও শুধু এক দৃষ্টিতে লাবণ্যময়ী নাঝার দিকে তাকিয়ে আছে আবিষ্টন হয়ে। ঘায়েল ঘায়েল লাগছে নিজেকে। নিঃশাক্ত নয়নে তৌসির নাঝার আখি পানে তাকিয়ে থাকে। তৌসিরের এই চাহনি দেখে নাঝাও ক্ষিপ্র চোখে তৌসিরের চোখে চোখ রাখে। একজন অপরজনের আখিতেই আবদ্ধ রয় সামান্য সময়। তৌসিরের শরীরে লোম খাড়া হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তিত্তির করে কাঁপতে শুরু করছে ওর হাত পা। তৌসিরের অন্তর যখন গলে পড়েছে নাঝার আখির সৌন্দর্য, তখনই এক মুহূর্তে হঠাৎই নিস যেন স্পিকার বাজাচ্ছে। বাড়ির ছেলেরা যেখানে বেজে ওঠে, নিশালা গিল রে বাঁকা তু নয়নে, নিশালা গিল রে, নিশালা গিল রে বাঁকা তু নয়নে, নিশালা গিল রে। হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে, নিশালা গিল রে বাঁকা তো নয়নে, নিশালা গিল রে। তৌসির গানটা কান দিয়ে ঠিকই শুনছে, কিন্তু ওর চোখ নাঝার মধ্যেই আবদ্ধ। তৌসির এবার নাঝার দিকে হাত বাড়ায়, ওর কাঁধে রাখা কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। তারা কে নাঝা ঝাঁকে ওঠে, আবার চিৎকার করে ওঠে, ছবেন না আমায়। ক কি হয়েছে? নাঝা চিৎকার করে ওঠে, এইভাবে তাকাচ্ছেন কেন? চোখ দিয়ে গিলে হয়নি অন্য কিছু করতে চান? নির্লজ্জ পুরুষ কোথাকার। এই দেখুন আমার সং সাজিয়েছেন, আরও সং সাজবো আমি। করতে চান আরও ঢং? তৌসির তো বুঝে উঠতে পারে না কি হলো হঠাৎ এই মেয়ের, এমন করছে কেন। তৌসিরের কলার টেনে নাঝা তৌসিরকে নিজের মুখোমুখি করে তৌসিরের চোখে রোষাগ্নি চোখে চোখ রেখে ওকে জিজ্ঞাসা করে, আমি আপনাকে নিজেকে ছুতে দিইনি, আপনাকে অধিকার দিইনি আমি। আপনি আমায় জড়িয়ে ধরে আমার চুলে মুখ ডুবিয়ে ষাঁড়ের মতো নাক ডাকিয়ে ঘুমিয়েছেন। তৌসির নাঝার কথায় হতবাক, কি বলে এই মেয়ে। নাঝার রাগ দেখে তৌসির আর কিছু বলে না, চুপচাপ মাথা নাড়িয়ে বলে, ঘুমিয়েছে, অধিকার দিয়েছ। নাঝা কথাটা শুনে ক্রোধে উন্মত্ত হয়ে বলে, তাহলে কেন আপনি আপনার বিবিজানকে আমাদের মধ্যে কিছু হয়নি এই কথা বললেন?
বলুন, এমন লজ্জাহীন কাণ্ড কি করে করলেন আপনি? এত গরু কেন আপনি? তৌসির প্রথমে নাঝার কথা শুনে ভ্রু কুঁচকায়, তবে পর মুহূর্তে হিসেবে মিলিয়ে নেয় ওর মস্তিষ্ক। নাজিম চাচাকে কতদিন কথায় কথায় বলেছিল, আর নাজিম চাচা হয়তো বেবিজানকে বলেছেন, আর তাই এত সাজ এত আয়োজন। তৌসির ওকে শান্ত করার জন্য বলে ওঠে, আমি নাজিম চাচাকে বলেছিলাম কথায় কথায়, কিন্তু ওই মাদারচুদ ভ্যাঁচুদ ওর মারে গয়ে দিছে। নাঝা গালি শুনে আরও বেশি রেগে যায়। আক্রোশে ক্রোধে ওর শিরা উপশিরা স্পন্দিত হতে লাগে। নাঝা দাঁতে দাঁত চেপে বলে, এমন নির্লজ্জ আপনি এইসব চাচাকে কিভাবে বলেন? ছি! বিশেষ কর কৌতরে, আমি ইচ্ছা করে কই নাই, কথায় কথা বলে ফেলছে। তৌসিরের কথা শুনে চিত্ত ফেটে পড়ে রাগে নাঝার। নাঝা নিজের পায়ের গোড়ালেই উঁচু করে উকি দিয়ে তৌসিরের সামনে সমান হয়ে দাঁড়িয়ে ওর চোখে চোখ রাখে। নাঝার চাহনিতে ডুকরে ওঠে তৌসির। নাঝার নয়ন জোড়া আগুনে জ্বলছে। নাঝা কটমট করে বলে, আপনার এই কথার জন্য আপনার বিবিজান আমায় বলে। এই বলে নাঝা চোখের পানি ছেড়ে দেয়। তবে এই কান্না দুঃখের নয়, তা জেদের রুদ্ররূপ। নাঝা জেদে কাঁদছে। নাঝা কিছু না বলে শুধু ঠোঁট কামড়ে জেদে কাঁদে। তৌসির এ বিষয়ে বড্ড বিরক্ত হয়। এভাবে কান্নাটা ভালো টিকে না। বাইরে থেকে কেউ শুনলে খারাপ ঘটনা ধরে নেবে, আর সারা জীবনে দাগ থেকে যাবে। তৌসির এবার ধমকে বলে, এই শ্রাবণ নাতেন, কান্দার বন্ধ করে ক, কি হয়েছে? নাঝা ওর ধমকে এবার গলার শক্ত আওয়াজে বলে, আপনার বিবিজান বলেছেন আমার বাড়িতে অনেক জোয়ান ভাই আছে, তাদের কারো কাছ থেকে হয়তো আমি নিজের কুমারিত্ব হারিয়েছি, আর এই জন্যই নাকি আমি আপনার কাছে যাই না, ধরা খেয়ে যাব বলে। এই বলে নাঝা আরো শক্ত করে নিজের দু হাতের মুঠোয় তৌসিরের কলার চেপে ধরে। অপমানের প্রতিটি তীক্ষ্ণ শব্দ নাঝার কানে তীরের মতো এখনো বিচ্ছে। এগুলো মনে হতেই ওর চোয়াল দুটো কঠিন পাথরের মতো শক্ত হয়ে যায়। জেদে রুদ্ররসে ওর চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। ক্রোধে দাঁতে দাঁত চেপে ও এমনভাবে কাঁদছে, মনে হচ্ছে ওর শরীরের ভেতরের প্রতিটি পেশি চিৎকার করছে জেদে। রক ছিঁড়ে যাচ্ছে রাগে। তৌসির এটা শুনে তটস্থ হয়ে নাঝার মুখপানে তাকিয়ে রয়। ওর বিবিজান ওর সংসারে এমন আগুন লাগাবে তৌসির কখনো কল্পনাও করেনি। বিবিজান নিজের জায়গায় থেকে তো বলে দিয়েছেন, কিন্তু এই নাঝা যে এমন ভয়ঙ্কর রূপ নিল, একে কিভাবে সামলাবে? তৌসির সব সামলাতে পারলেও এই ঘাটতারাকে সামলাতে পারবে না। তৌসির হাত বাড়িয়ে নাঝার চোখের পানি মুছে দিতে দিতে বলে, দেখো, এভাবে কেঁদো না, আমি বিবেচনকে জিজ্ঞেস করব কেন উনি এমন কইলেন। তৌসিরের এমন ভেজা বেড়ালের রূপ দেখে নাঝা চিৎকার করে জিজ্ঞাসা করে, আপনার মনে হয় আমি অপবিত্র? তৌসির জিহ্বায় কামড়ে দুদিকে মাথা নাড়িয়ে উত্তর দেয়, না না, আমি সব স্বপ্নেও ভাবি না। তাহলে উনি কেন আমায় এটা বললেন? উনি বৃদ্ধ মানুষ, বুঝেননি? নাঝা এটা শুনে ঝাঁজ ছড়ানো গলায় বলে, উনি বোঝেননি চুলকি ওনার এমনি এমনি পেকে গেছে? উনি ইচ্ছে করে আমায় এসে বলেছেন। তৌসির পড়ে যায় মহাবিপদে। এদিকে ওদিকে এক পলক তাকায় আর মনে মনে বলে, বুড়া নাগিনের কি প্রয়োজন ছিল আবার নাগিনকে উস্কে দেওয়ার? এখন আবার নাগিন আমায় গেলে নেয়। তৌসির নাঝার কপালে চোখের পাশে পড়ে থাকা চুলগুলো ওর কানের পাশে গুজতে গুজতে নরম সুরে বলে, আমি জিজ্ঞেস করবো কেন, উনি কোন সাহসে তোমায় এসব কন? নাঝা ঠুক গেলে বিষাক্ত গলায় বলে, উনি নিজে এইসব বলে আমায় এমন বানিয়ে দেন। ওনার মতো ব্যবসা নাকি আমার? উনি যে আমায় এইসব বলেন। তৌসির এমন বিষাক্ত কথা শুনে হালকা ধমকে ওঠে। এই মুখ সামলা, মুখ সামলা। নাঝা তৌসিরের কলার আর শক্ত করে টেনে ওকে ঝাঁকিয়ে তুলে বলে, কি সামলাবো? সামলাবো না মুখ। উনি কেন বলবে আমায় এসব? কেন বলবে? আমায় বিয়ে কে করেছে? কে করেছে বিয়ে বলুন? তৌসির উত্তর দেয়। আমি। নাঝা রক্তাভ দৃষ্টিতে অগ্নিশিখার ঝলক ছুড়ে দিয়ে বলে, তাহলে কেন উনি আমায় এমন কথা বললেন? আমায় বিয়ে আপনি করেছেন, তাহলে উনি কেন বলবে? বলুন কেন বলবে? উনি কি বিয়ে করেছেন নাকি? আমি জিজ্ঞেস করবো তো, বললাম কেন এমন কইলেন? নাঝা জোরে জোরে শ্বাস ছেড়ে বলে, কি বলবেন? কিভাবে জিজ্ঞেস করবেন বলুন? তৌসির তো এবার আটকে যায় বিপদে। আমতা আমতা করে বলে, বলবো কেন তুমি আমার বউরে এসব বললা, আর এসব জীবনে কয়ে না। নাঝা দাঁত চেপে বলে, কেন এত শান্তভাবে কেন বলবেন?
এমনিতেই তো গালির ফুল ঝুড়ি ছোটার মুখ দিয়ে, তাহলে আমার বেলায় এত নরম হয়ে জিজ্ঞেস কেন করলেন? তাহলে কিভাবে শেখামো? তৌসিরের কথায় নাছা তৌসিরকে টেনে নিজের আরেকটুখানি কাছে টেনে নিয়ে আসে। তৌসিরের শরীরের লোম খাড়া হয়ে যায়। এতে এই মেয়েকে হার্ট অ্যাটাক করাবে নিশ্চিত। নাছা তৌসিরকে শিখিয়ে দেয়। গিয়ে বলবেন আমার বউ তোমার মতো না, আমার বউ বেশ্যা না যে অপবিত্র হবে। আমার বউকে দ্বিতীয়বার এসব বলে বড্ড খারাপ হবে, বড্ড। এই বলে তৌসিরকে আবার শোধায়। এভাবে বলবেন। আচ্ছা, বলবো। এই যে এত কিছু হলো সব দোষ আপনার, সবটা দোষ আপনার। তৌসির মাথা নাড়িয়ে বলে। জি ম্যাডাম, সব দোষ আমার। নাছা আবারও তৌসিরের চোখে চোখ রেখে বলে। সব দোষ আপনার, সব দোষ আপনার। তৌসির এবারও মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে নরম গলায় বলে। জি, আমি মানি সব দোষ আমার। এই বলে মিনমিনিয়ে বলে। পৃথিবীর যত দোষ আছে সব দোষের দশা আমার পাশেই কাটা। নাঝা এটা শুনে না ভালো মতো ও ক্রোধে ঘেরা দীর্ঘশ্বাস নিয়ে তৌসিরকে দূরে ঠেলে দিয়ে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকে। তৌসির ছাড়া পেয়ে সোজা হয়ে দাঁড়ায়। অতপর পাঞ্জাবির কলারে হাত বুলিয়ে দেখতে থাকে কলারটা ছিঁড়ল টিল নাকি। এই পাঞ্জাবিটাকে সেদিন ছিঁড়ে দাগ লাগিয়েছিল, আবার সেলাই করেও দিয়েছে, কিন্তু দাগ যায়নি। অমন দাগযুক্ত পাঞ্জাবি পরেছে তৌসির। একটু দাগের জন্য 1200 টাকার পাঞ্জাবি তো আর ফেলা যায় না। আজ ভাগ্য একটু সাথ দিয়েছে তৌসিরের, নয়তো আজ ছিঁড়েই নিত নাঝা। আর এখন ছিঁড়লে সেলাই করা মুশকিল হয়ে যেত। এবার নাঝা তৌসিরকে উদ্দেশ্য করে আদেশ করে। এক হাঁটু গেড়ে বসুন। তৌসির এটা শুনে চমকে ওর দিকে তাকে ভ্রুকুচকে বলে। কেন? আমি বসতে বলেছি, বসুন। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে ডান হাঁটু গেড়ে নাঝার সামনে বসে পড়ে। না জানি কি করতে চায় এই খাটতারা, এখন না বসলে আরও বেশি চিৎকার করবে। তৌসির বসতেই নাঝা নিজের টাকনুর ওপর হাতে শাড়ি কিছুটা ওপরের দিকে সরিয়ে নেয়। তারপর পা বাড়িয়ে তৌসিরের বা হাঁটুর ওপর নিজের ডান পা তুলে রাখে। নাঝার পায়ের তলার স্পর্শে কেঁপে ওঠে তৌসির খানিকটা। নাঝা নিজের পা ওর হাঁটুর ওপর রাখতেই তৌসিরের চোখে স্পষ্ট হয় এক অনিন্দ সৌন্দর্য। নাঝার শুভ্র গৌরব পদপল্লবে এক রণিত নূপুর ছনছন করছে। এই দৃশ্য দেখে তৌসিরের চোখ কিছু মুহূর্তে নাঝার শুভ্র পদপল্লব আর নূপুরের সুরে আটকে থাকে। নাঝা নূপুরের টুংটাং শব্দ তৌসিরের অন্তরকে মোহময় করে তুলছে। তৌসির হাত বাড়িয়ে কাপা হাতে নাঝার পায়ে হাতের আঙুল ছুঁয়ে দেয়। তৌসিরের ঠান্ডা স্পর্শে হালকা কেঁপে ওঠে নাঝা, কিন্তু তারপরও রুক্ষ গলায় বলে। এই হারাম নূপুরগুলো আমায় আপনার বিবিজান পরিয়েছেন, আর বলেছেন আপনি যতক্ষণ না নিজের পায়ের আঙুল দিয়ে এগুলো টেনে টেনে না ছেড়েন ততক্ষণ যেন আমি না খুলি। ভাবতে পারছেন কতটা বেহায়া আপনার বিবিজান? ছি, লজ্জা হওয়া উচিত, লজ্জা। একজন বৃদ্ধ মানুষ, আজ মরবেন কি কাল মরবেন, উনি এমন ভাবনা নিয়ে চলেন তো চলেন। ছি, আবার এসব আমায় আদেশ দেন? এভাবে না তাকিয়ে নিন না, এগুলো খুলুন। আপনার জন্যই তো এমন সংসার সাজিয়েছেন আমায়, তাহলে আপনিই খুলুন। আচ্ছা। ইচ্ছে হচ্ছিল বলতে থাক না, নূপুরগুলো পরা খুব সুন্দর লাগছে, কিন্তু নিজের ইচ্ছেকে এই মুহূর্তে প্রাধান্য না দিয়ে আলতো হাতে নাঝার পায়ের নূপুরটা খুলে নেয়। ডান পায়ের খুলে হাত বাড়িয়ে বা পায়েরও খুলে নিয়ে নূপুরগুলো হাতের মুঠোয় বন্দি করে উঠে দাঁড়ায়। নূপুরগুলো বেশ দামি হবে। এখন যদি এগুলো নাঝার হাতে দেয় তাহলে নাঝা নিশ্চিত এত দামি নূপুরগুলো ছিঁড়ে নেবে। তাই তৌসির বুদ্ধি খাটিয়ে নূপুরগুলো ব্যালকনিতে ছুঁড়ে মারে আর বলে, এই সব ওগুলো ফেললে দেওয়াই বালা। তৌসির এগুলো ফেললো সকালে উঠে যাতে নাঝার অগোচরে এগুলো নিয়ে নিতে পারে। এত টাকার নূপুর ফেলবে না কেউ। নাঝা এটা দেখে শান্ত চোখে বলে, এগুলো কেন ফেলেন? যান গিয়ে নিয়ে আসুন। থাক না, ওগুলো দিয়ে কি করবা? বলছি নিয়ে আসতে, নিয়ে আসুন। তৌসির গরম চোখে নাঝার দিকে তাকায়। বেশি বেশি করে ফেলছে এই মেয়ে। এবার মেজাজ খারাপ হচ্ছে ওর, চোখ রাঙায়, কিন্তু নাঝা এসবেও ভয় না পেয়ে উল্টো বলে, যান গিয়ে নিয়ে আসুন। চোখ কাকে দেখাচ্ছেন? ভুলে যাবেন না, বউ হই আমি আপনার, আপনাকে আঁচলে বেঁধে নাচানোর ক্ষমতা রাখি আমি। এটা শুনে তৌসিরের প্রথমে রাগ হলেও পরে যখন ভাবে নাঝা তো ওকে স্বামী মানলো, যেভাবেই হোক মানলো তো, ব্যাস এতটুকুই যথেষ্ট।
তাই তৌসির আর অযথা কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে নুপুরগুলো হাতে তুলে নেয়। নুপুরগুলোর দিকে তাকিয়ে বলে, আজ এগুলো জীবন শেষ রে। নুপুরগুলো নিয়ে এসে নাঝার হাতে তুলে দেন। নুপুর হাতে পেয়ে কিছু সময় নুপুরের দিকে তাকিয়ে থাকে নাঝা। অতঃপর কি একটা ভেবে নুপুরগুলো টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে। নুপুরের পুঁথিগুলো ঝনঝন করে ঘরের ফ্লোরে এদিক ওদিক গড়িয়ে পড়ে। এই শব্দে তৌসির চোখ বুঝে নেয় নিজেকে সামলাতে, নিজের বদমেজাজকে নিজের আয়ত্তে রাখতে। নাঝা নুপুরগুলো ছিঁড়ে নুপুরের এলোমেলো পুঁথিগুলো দিয়ে তাকে একটা প্রশান্তির হাসি দেয়। একটু শান্ত হলো অন্তর। এবার ও নিজের দুহাত তৌসিরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, নিন, এবার আমার কানে গলায় যা যা আপনার মনোরঞ্জনের জন্য পড়ানো হয়েছে সবগুলো আপনি খুলে দিন। আমি কষ্ট করে পড়েছি, আমি কষ্ট করে করতে পারবো না আর। তৌসির এটা শুনে স্থবির হয়ে নাঝার দিকে তাকিয়ে থাকে। এই মেয়ে কি চাই? মেরে ফেলবে নাকি তৌসিরকে? নাঝা দু কদম এগিয়ে যায়। নাঝার মৃদু শ্বাস প্রশ্বাসের শব্দে তৌসিরের নিজের শ্বাসও আরও ভারী হয়ে ওঠে। ও নাঝার হাত নিজের হাতের মুঠোয় আঁকড়ে ধরে, তারপর আলতো করে পরম যত্নে ওর হাত থেকে চুড়িগুলো খুলে নেয়। চুড়িগুলো সরিয়ে দেওয়ার সময় তৌসিরের আঙুল নাঝার মসৃণ চামড়ায় ছুঁয়ে যায়। এই অপ্রত্যাশিত স্পর্শে নাঝার শরীরে মৃদু কেঁপে ওঠে। তৌসিরের আঙুলগুলো আবেগে থরথর করে কাঁপছে। নাঝার এত কাছে এসে নিজেকে সামলানো সত্যি কঠিন, মহাকঠিন এক কর্ম। চুড়ি খুলে নিয়ে তৌসির হাত বাড়ায় নাঝার কানের দিকে। ধীরস্থিরভাবে কানের দুলগুলো খুলে নেয়। এতে তৌসিরের উষ্ণ নিঃশ্বাস নাঝার গাল ছুঁয়ে যায়। নাঝার তো শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম, কিন্তু সে বাধা দেয় না। শ্বাস বন্ধ হলে হোক, বন্ধ হয়ে মরে যাক, কিন্তু জেদ তো পূরণ হবে। মন তো চাচ্ছে তৌসির আর ওর পরিবারকে কাঁচা চিবিয়ে খেতে, কিন্তু তা কোনো কালেই সম্ভব নয়। যদি সম্ভব হতো তবে আজ এই মুহূর্তে নাজা এমন কিছুই করত। তৌসিরের চোখ যায় নাঝার গলায়। হাত বাড়িয়ে নাঝার গলার চোকরটা খুলে নেয়। এরপর নাঝার মুখের আরও কাছে ঝুঁকে পড়ে, উদ্দেশ্য নাকফুলটা খুলে নেওয়া। ঝুঁকে যাওয়ায় তাদের মাঝের দূরত্ব প্রায় নেই। তৌসিরের দৃষ্টি নাঝার নাকের ওপর। পরম মমতায় আলতো করে নাঝার নাকফুলটি সরিয়ে নেয়। তারপর দ্রুত নাঝার থেকে দূরে সরে গহনাগুলো ওয়ার্ড্রবে রেখে দিয়ে ওয়ার্ড্রব থেকে একটা কালো পাজামা কামিজ এনে ওর হাতে দিয়ে বলে, নাও এবার গোসল করে আও। এখন আবার কইও না শাড়ি খুলে দিতাম। নাঝা কিছু বলে না, শুনেও না শোনার ভান করে তৌসিরের হাত থেকে ড্রেসটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। নাঝা ওয়াশরুমে প্রবেশ করতেই তৌসির খাটপাশির ওপর থেকে পানির জগটা হাতে নিয়ে দ্রুত পায়ে ব্যালকনিতে যায়। ব্যালকনির কিনারায় দাঁড়িয়ে মাথা বাইরে রেখে মাথায় পানি ঢালে, সাথে নাক মুখ ধুতে ধুতে বলে, মানুষ কেমনে দুই বিয়া চার বিয়া করে? আমি এক টাগিনের সবলেই শেষ। মাথায় পানি দেয় কারণ ধোয়া উঠছে মাথা থেকে। নাঝা এই একটু সময় যা নাচ নাচিয়েছে সারা জীবনেও এমন নাচ নাচেনি। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। তৌসির জগ থেকে ঢকঢক করে পানি গিলে নিয়ে বলে, দয়াল, তোমার কাছে চাইলাম বউ, আর তুমি কপালে জুটাই দিলা আজরাইল। তৌসির তাড়াতাড়ি রুমে আসে। জগটা জায়গা মতো রেখে পড়ে থাকা নুপুরের পুঁথিগুলো কুড়িয়ে নিয়ে খাটপাশি ড্রয়ারে রাখে। এগুলো পরে জোড়া লাগাবে সময় নিয়ে। এরপর পরনের পাঞ্জাবিটা বদলে একটা কালো স্যান্ডো গেঞ্জি পরে নেয়। উদ্দেশ্য বাইরে যাওয়া আর গিয়ে নাজেম চাচাকে উড়াধুরা উষ্টা দেওয়া। এই এত সব যা যা হলো তা সব নাজেম চাচারই অবদান। ওনার এই মহান অবদানের জন্য তো ওনাকে সংবর্ধনা দেওয়া উচিত। তাই তৌসির নিজ হাতে ওনাকে বিশেষ একখানা নয় কয়েকখানা সংবর্ধনা দিতে যাচ্ছে। তৌসির বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই ওয়াশরুম থেকে নাঝা বের হয়ে পেছন থেকে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছেন? তৌসির পেছনে ফিরে ওর দিকে তাকায়। এক পলক চোখ মুখ লাল করে নিয়েছে কান্না করতে করতে, তাই লাল টুকটুকে হয়ে আছে ওর মুখাবয়ব। কালোতে তো অসম্ভব মানাবে নাঝাকে। সে আর নতুন কি? তৌসির স্বল্প সময় ওকে দেখে নিয়ে বলে, বাইরে কাজ আছে একটু। নাঝা নিজের ভেজা কেশ তরঙ্গগুলো তোয়ালে মোড়াতে মোড়াতে তৌসিরকে বলে, চুপচাপ ঘুমান। এখন বাইরে গেলে আপনার নষ্ট মন মানসিকতার বিবিজান আবারও আমায় খোঁটা দিবে। তৌসির বিষয়টি ভেবে দেখে সত্যিই তো বলেছে নাঝা।
তাই আর কিছু না বলে চুপচাপ এসে মাটিতে পাটি বিছিয়ে নিজের বালিশ নিয়ে শুয়ে পড়ে। নাঝা তৌসিরকে এত শান্ত দেখে তৌসিরের দিকে আরও চোখে কিছু সময় দেখে নেয়, তারপর রুমের লাইট অফ করে নিজেও তৌসিরের পাশে নিজের বালিশ নিয়ে শুয়ে পড়ে। ওর বিড়ালগুলোকে বেবিজান নিচে রেখে দিয়েছেন আজ, তাই আজ বিড়ালগুলো ওর পাশে নেই। নাঝা বালিশে মাথা রাখতেই অভ্যেস মতো তৌসিরও ওকে পেছন থেকে জড়িয়ে ধরে নিজের বুকের ভেতর টেনে নেয়। নাঝা জোরে শ্বাস ছেড়ে ফিসফিসিয়ে বলে, আমার চুল ভেজে যাবেন। এটা শুনেও তৌসির মুচকি হেসে নাঝার ঘাড়ে নিজের মুখ গুজে দেয়। নাঝার ভিজে চুলের ঘ্রাণে নিজেকে হারিয়ে নেয়, চোখে আপনা আপনি লেগে আসে। তৌসিরের খোঁচা খোঁচা দাড়ির তীক্ষ্ণ আঘাতে নাঝার নরম ত্বক ছিন্ন ভিন্ন হয়ে যায়। চোখের কিনারা বেয়ে বেয়ে পড়ে দুফোঁটা পানি। নিজের প্রিয় পুরুষের স্পর্শের বদলে অপ্রিয় কারো ছোঁয়া আর বিষাক্ত কাটার মধ্যে। এত নৈর না তো। শিকদার বাড়িতে আজ ভারী গোলমাল পেকেছে। নাজিম চাচা, মিনহাজ মামা, রুদ্র, নহমান, কেরামত, তৌসিরের মেজো চাচা, দুই ছেলে, বড়জন ধ্রুব আর ছোটজন কাব্য, সাথে তৌসিরের ফুপাতো 3 ভাই এলহান, ইজদান, জায়রান সবাই করিডোরে হাঁটাহাঁটি করছে, সাথে পরামর্শ করছে একটা বিষয় নিয়ে। রুদ্রকে সবাই জোরাজোরি করছে হাতে একটা ছোট প্লাস্টিকের মাইক ধরিয়ে তৌসিরের রুমের সামনে যেতে, কিন্তু রুদ্র যাচ্ছে না, উল্টো সে মিনহাজ মামাকে বলছে, মামা তুমি যাও না। মিনহাজ মামা এটা শুনে ঝাড়ি দিয়ে বলেন, আরে আমি কেমনে যাবো, আমি মামা না, তুই দেবর আছাস। নাজিম চাচাও রুদ্রর কাজ চেপে ধরে বলেন, যা বেটা বে, গিয়া যা, যা করবার ক। এই বলে রুদ্রকে ধরে বেঁধে নিয়ে সবাই তৌসিরের রুমের সামনে দাঁড়ান। বেলা এখন সকাল 7টা বাজে। নাঝা নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। তৌসির তো আর রেগুলার নামাজি না যে নামাজ পড়বে ইচ্ছে হলে পড়ে যদি মন চায়, তাই আগের মতোই ঘুমোচ্ছে প্রতিদিন তৌসির। 6টার দিকে উঠে গেলেও আজ ঘুম ভাঙেনি। নাজিম চাচা সবাইকে বলছেন কাল রাতের আয়োজনের কথা, সবাই মনে করেছে এর জন্যই হয়তো দেরি হচ্ছে, তাই এই সুযোগে একটু মজা নেওয়া যাক। রুদ্রের হাতের মাইকটা নাজিম চাচা ওর হাতে চেপে ধরে মুখের সামনে ধরে বলেন, ক ক। রুদ্রের হাসি পাচ্ছে, কি করে যে বলবে, ছি ছি কি লজ্জার কথা। রুদ্র মাইকটা মুখের সামনে ধরে হাসতে হাসতে উচ্চারণ করে, না সাহা ভাবি, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? ভাবি দয়া করে নিচের আঁচলের নিচ থেকে তৌসির ভাইকে বের করে দেন আমাদের কাছে একটু, উনার আমাদের প্রয়োজন, মাত্র 5 মিনিটের জন্য দিন। ওর কথায় সবাই হাসতে হাসতে শেষ। রুদ্রের নিজেরও ভেতর ফেটে যাচ্ছে হাসিতে। মাইকের আওয়াজ নাঝার কানে যেতেই এক লাফ দিয়ে তৌসিরের বুক থেকে উঠে বসে। চারপাশে আবুলের মতো তাকায় স্বপ্ন টপ্ন নাকি, না স্বপ্ন না বাস্তব। মাইকের আওয়াজে কান ফেটে যাচ্ছে। ও তাড়াতাড়ি তৌসিরকে ডেকে দিয়ে বলে, উঠুন। নাঝার ডাক আর মাইকের আওয়াজে তৌসিরের ঘুম ভেঙে যায়। থতমত খেয়ে উঠে বসে নাঝার দিকে তাকিয়ে বলে, কে মাইক লাগাইছে? এটা বলতে না বলতেই তাড়াতাড়ি কানে আসে রুদ্রের টিটকারি মারা গলার সুর, যেখানে সে বলছে, ভাবি আমাদের ভাইকে 5 মিনিটের জন্য হইলেও আমাদের কাছে দিন, দয়া করেন একটু, ভাইরে কতদিন হয় দেখি না। তৌসির এটা শুনে হতবাক হয়ে চারপাশে তাকায় আর বলে, কি লেভেলের বদমাইশ গাড়িয়াগুলা। এই বলে লুঙ্গির কিট ঠিক করতে করতে উঠে দাঁড়িয়ে নাঝাকে বলে, তুমি পার্টিটা তুলে যাও, বাথরুমে গিয়ে মুখ ধুই আয়, তাড়াতাড়ি যাও। এই বলে বিছানার দিকে গিয়ে বিছানার চাদরটা এক টানে তুলে নাঝার দিকে ছুড়ে দিয়ে বলে, বাথরুমে যাবার সময় একটু দয়া করে এটা নিয়ে যাও। নাঝা কটমট করে তৌসিরের দিকে তাকায় কিন্তু কিছু বলে না। চুপচাপ পাটিটা গুছিয়ে রেখে চাদর নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। এখন সিচুয়েশনে খারাপ নয়তো আদেশ দেওয়া বের করে নিত। নাঝা ওয়াশরুমে যায় আর তৌসির গিয়ে দরজা খুলে। রুদ্র উড়াইয়া দিতেছে, সব মাইক ফাটিয়ে দিতেছে। তৌসির ভাইকে দিন ভাবি, দিন ভাবি। বলতে বলতে তৌসির দরজা খুলে ওদের দিকে এক পলক তাকায়। ওকে দেখে হই হুল্লোড়ে মেতে ওঠে সবাই। তৌসির বিরক্ত সুরে রুদ্রকে বলে, এই খবিসের খবিস, কি স্বভাব বক্তাছস? তৌসিরকে বের হতে দেখে সবাই এক প্রকার হামলে ওর দিকে এগিয়ে এসে রুমে উকি দেয়। রুদ্র তৌসিরের সামনে এসে কুটিল হাসি দিয়ে বলে, কি ভাই চাচা হইয়া যাবো নাকি? তৌসির প্রত্যুত্তরে বলে, হ্যাঁ হয়ে যাবে, কাল চাচা হবে আর পরশু শ্বশুর হয়ে যাবে, হালাই তোর। রুদ্র তৌসিরের কথাই হাসে। নোহমান রুমে উকি মারতে মারতে বলে,
ভাই বিছানার চাদর কই? ইসদান ওর পেটে খুশি মেরে বলে। আর দূর ভাই, ধুইতে দিছি। তৌসির লুঙ্গির কোনা হাতে নিতে নিতে বলে। এই তোরন থেকে যাবি তাকে আমি বিবেচনাটা কইতাম। নাজিম চাচা ওর হুমকি শুনে ছ্যাদ করে বলেন। এই বেটা এত লাফাইছিস কেন? সব অবদান আমার। তৌসির এবার নাজিম চাচার দিকে রাগি চোখে তাকিয়ে চঞ্চল রাগ নিয়ে বলে। হালে বদমাইশের ঘরে বদমাইশ সাবন্নাতি, তোর এই অবদানের লাগে তোর পাশে আমি 10টা নোবেল ছাটার ব্যবস্থা করতেছি, খাড়া। ধ্রুব এই ফাঁকে বলে ওঠে। বড় ভাই তাড়াতাড়ি সালামি বের করেন, আপনার বাসা ঘর আমি সাজাইয়া দিছি। তৌসির ওর কথাই বলে। তুইও বিয়ে করে নে, তোর ঘর আমি সাজিয়ে দেবো, ব্যাস হিসেব বরাবর। কাব্য উচ্ছ্বাসময় হাসি দিয়ে বলে। গাজাব বেজ্জতি। এলহান, ইসদান, জাইরান তিন ভাই একসাথে হাত নেচে নেচে বলে। ভাবি তো বস, আমরা ভাবির কাছ থেকে টাকা নেবো, তুমি তো দিবা না জানি। মিনহাজ মামা দুঃখের সহিত বলেন। তোরা তো পাইয়া যাবে, কিন্তু আমি কোন মুখে কমু? আমি তো মামা শ্বশুর। ওরা সবাই মিলে তৌসিরের সাথে মজা করতে থাকে। তৌসিরও দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিতে ব্যস্ত। এমন সময় নাঝা ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। নাঝাকে আসতে দেখেই রুদ্রকাব্য, ধ্রুব, এলহান, ইসদান, জাইরান সবাই রুমের ভেতর আসতে চায় সালামি নিতে, কিন্তু তৌসির ওদের হাত দিয়ে আটকিয়ে বাধা দিয়ে বলে। হ্যাঁ বা যা সর, আমার বউর কাছে টাকা নেই, ও টাকা কই পাইব? রুদ্র নাঝাকে আওয়াজ দিয়ে বলে। ভাবি আমাদের সালাম দিন। নাঝা এটা শুনে দু কদম এগিয়ে এসে ওদের এক এক করে তাকায়। বুঝতে পারে এরা কেন এসেছে, মজা নিতে এসেছে। নাঝা বুঝতে পেরেও ভ্রু কুচকে বলে। সালামি? কাব্য সাথে সাথে বলে। হ্যাঁ ভাবি, ভাইয়ের বিয়া উপলক্ষে কোনো সালামি পাই নাই, আপনি দেন, ভাই দিতাছে না। নাঝা এটা শুনে কিছু সময় দাঁড়িয়ে থাকে, তারপর মাথা নাড়িয়ে অড্রপের দিকে যায়। এই দেখে তো তৌসিরের হার্ট অ্যাটাক করার অবস্থা। ও সত্যি সত্যি দিয়ে দেবে নাকি? তৌসির নাঝাকে আওয়াজ দিয়ে বলে। বিয়ে করছে আমি, সালামি অগকান দিবা? নাজা এক টাকা বের করো না। নাঝা ওর কথায় কি পাত্তা দেয়? ওর কথার তোয়াক্কা না করে নিজের কাছে থাকা কিছু টাকা থেকে 1800 টাকা হাতের মুঠোয় নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। নাঝাকে টাকা নিয়ে আসতে দেখে তৌসির মেলে রাখা হাত ছেড়ে ওকে রাগী গলায় বলে। এক টাকা দিব না কইলাম। নাঝা তৌসিরের কথা শুনেও না শোনার ভান করে হাত বাড়িয়ে রুদ্রের হাতে টাকাগুলো দিয়ে মুচকি হেসে বলে। নিন ভাই, ভালো মন্দ কিছু খেয়ে নিন, আমিই দিলাম, কারণ আপনাদের ভাইয়ের থেকে তো এই জন্মে সালামি পাবেন না। তৌসির নাঝার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয় আর ভাবে। এই মাইয়া তো আমার 2 দিনে ফকির বানাই দিব। নাঝা রুদ্রের হাতে টাকা দিয়ে নাজিম চাচার দিকে চোরা চোখে তাকায়। ওর তাকানো দেখে নাজিম চাচা ভেলকি মারা হাসি দিয়ে বলেন। কেমন আছো বৌমা? নাঝাও টিটকারি মারা হাসি নিয়ে বলে। ভালো ছিলাম, কিন্তু ভালো থাকতে তো দিলেন না ছোট চাচা শ্বশুর মশাই। নাজিম চাচা এতে বড্ড লজ্জায় পড়ে যান। নাঝা যে কি বুঝলো তা উনি বুঝতে পেরে শরমে সবাইকে বলেন। এই চল চল সবাই এম থেকে আয়, এখন সালামিও পেয়ে গেছিস। নাঝা আর দাঁড়ায় না, চুপচাপ সরে আসে। তৌসির ও নাঝার পিছে পিছে পা ফেলে ওরা সবাই সালামি পেয়ে হই হট্টগোল করতে করতে চলে যায়। নাঝা এসে বারান্দায় দরজার সামনে দাঁড়ায়। তৌসিরও তড়িৎ গতিতে পা ফেলে নাঝার পাশে এসে দাঁড়ায়। এই মেয়েকে একটা শিক্ষা দেওয়া উচিত, নয়তো 3 পথের মোড়ে থালা নিয়ে বসাইতে সময় নিবে না। ও নাঝাকে তিক্ত সুরে বলে। এই তোর বেশি টাকা হয়ে গেছে যে এত টাকা দিয়ে দিলি? নাঝা আকাশপানে তাকিয়ে স্থির গলায় বলে। আমার টাকা আমার দেবরদের আমি দিয়েছি, তাতে আপনার কি? দেবর কথাটা শুনে তৌসির ঠোঁট বাঁকায়, মনে মনে ভাবে। মাইয়া তো দেখি বহুত বেত্তমিস, এমনি কয় জামাই মারে না, আর অমনে এত টাকা ফালাই দিল দেবর মারাইয়া। ও খোদা, ये क्या है? ये कौन सी घटिया लॉजिक है? তৌসির নাঝার দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে। সিনালের সিনাল, আমার কস আমি জামাই মারি না, আর এখন দেবর মারাস? বুঝছি, তোর সব ওই বাড়ি লাগিতে হইব, নাহলে তুই সোজা হবি না। নাঝা তৌসিরের দিকে শক্ত চোখে তাকিয়ে বলে। মুখ সামলান বলতেছি। তৌসির তীর চোখ কটাক্ষ করে বলে। আগে নিজে ঠিক হ, বেলেছিতে স্যার, আর টাকা পয়সার হাতের ময়লা না ভাইবা বক্ষে বাইন্দা রাখ।
নাঝা এইটা শুনে তাচ্ছিল্যের সহিত বলে। আপনার মতো খাইসটা না আমি যে 2 টাকা নিয়েও কিপটামো করব। তৌসিরের কথায় ভ্রু নাচিয়ে তাগিদ দেওয়া গলায় বলে। এই বেরি, মুখ সামলা। লোক আমি মন্দ হইল তোর জামাই। জামাইয়ের সম্বন্ধে কথা ক। নাঝা ওর কথায় ঠোঁট আগলে খানিকটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে। আমিও তো আপনার বউ। আপনি অসভ্য ভাষায় গালি দিতে পারেন, তাহলে আমি কেন পারবো না? তৌসির নাঝার কথায় ভ্রু নাচিয়ে আর চোখে নাঝার দিকে তাকিয়ে ভাবে। কাত্তারনি কোথাকার। জামাই মানুষ না কস, আর আবার বউ কস। তোমার অভ্যাসে কই, এমনি এমনি কই না। নাঝা তৌসিরের কথা শুনে বিছানায় যেতে যেতে বলল, আমিও আপনার অভ্যাসে আপনাকে দেখতে পারি না। তৌসিরও ওর পেছনে পেছনে গিয়ে বলে। দেখতে পারবি কেমনে? খাঁটি জিনিস তো আর চোখে তোর লাগবো না। নাঝা ওয়ার্ড্রপ থেকে বিছানার জন্য চাদর নিয়ে বিছানায় ছুঁড়ে মেরে বলে। এত কথা বলবেন না তো, নিন আমায় বিছানার চাদর বিছাতে হেল্প করুন। তৌসির নাঝার কথায় বিছানার দিকে এক পলক তাকায়, তারপর নাঝার মুখের দিকে তাকায়। মস্তিষ্ক চাই বলতে, আমি কেন বিছামো? তুই বউ, তুই কাম কর। কিন্তু মন বলে এটা বললে পরে সুতান আমারে, তাই ইজ্জত নিয়ে কাম করে নাও। তুমি বালিশের কভারগুলো বদলায় নাও, আমি বিছাই দিতেছি। মনের কথায় সায় দিয়ে তৌসির বিছানার দিকে এগিয়ে গিয়ে নাঝাকে বলে। ইস রে, আমার ডাকাইতে নেই। আমরা যদি সবসময় কথা শুনতে, তাহলে কতদিনে সুখী হইতাম আমি। নাঝা তৌসিরের কথায় হ্যাঁ বোধক মাথা নাড়ায়। ওর এমন সাধু রূপ দেখে মনে মনে আফসোস করেই বলে। এসব মনে মনে আড়তে আড়তে তৌসির বিছানার চাদরটা সুন্দর করে বিছিয়ে নেয়। পুরুষ হলেও ঘরের কাজকর্ম টুকটাক যাই পারে একদম পারফেক্টভাবেই পারে। নাঝা বালিশের কভারগুলো লাগিয়ে আগেরগুলো খুলে নেয়। ও বালিশগুলো যখন বিছানার ওপর রাখতে যাবে, তখনই দেখে তৌসির যে নিজের জুতো রেখে বিছানায় উঠেছে, তাতে একটা তেলাপোকা। যদিও তেলাপোকা টিকটিকি এগুলোতে মোটেও ভয় পায় না নাঝা, কিন্তু হঠাৎ দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে দূরে সরে যেতে মুখ ফসকে বেরিয়ে যায়। তৌসির, নাঝার মুখে হঠাৎ নিজের নাম শুনে থমকে যায় তৌসির। তড়িৎ গতিতে ঘাড় ফিরিয়ে নাঝা দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করে। কি হয়েছে? নাঝা নিজের কাজে লজ্জায় পড়ে যায়। ছি, তেলাপোকা দেখে এমন পাপারির মতো নাটক করার কি আছে, ওর সাথে অন্তত যায় না। নাঝা আমতা আমতা করেই বলে। না কিছু না, ওই একটু ভয় আর কি, তেলাপোকা। তৌসির এটা শুনে কটাক্ষ করেই বলে। কি মারাত্মক কথা! তেলাপোকা দেখানে কি ভয় পায় বিষাক্ত নাকিন? নাগিন কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে নাঝার চিত্ত। নাঝা ক্রোধ ভরা নজরে তৌসিরের দিকে তাকায়। অতিরিক্ত বলে ফেলতেছে লোকটা। যদিও পণ করেছিল ওর কোনো কথাই কানে নেবে না, কিন্তু এখন মনে হচ্ছে পণ ভঙ্গ করতে হবে। ওর ওই ক্রোধিত চাহনি তৌসির গায়ে নামে খেয়ে উল্টো বলে। তুমি আপনার তাকাইও না, তোমারে বলি নাই। তুমি তো ইচ্ছা ধরে নাকিন। তৌসিরের কথায় নাঝা ধমকে বলে। ইবলিশও আপনার থেকে ভালো আছে। তাহলে যা, এই বৃষ্টি লাং বানায় নে, আমার থেকে যখনও ভালা। নাঝা তৌসিরের এমন কথায় আক্রোশে ফেটে পড়ে। বালিশগুলো বিছানায় ছুঁড়ে ফেলে বলে। ছি ছি ছি, অতটা নিকৃষ্ট আপনার মুখের বাণী। এটা নিকৃষ্ট না, এটা আমার স্টাইল, বুঝলা? রুদ্রকেশে। রুদ্রকেশী সে আবার কি? নাঝা এইটা ভেবে নাক মুখ কুচকে আনমনেই বলে। রুদ্রকেশী? তৌসির ওর ছোড়া বালিশগুলো ঠিক করে রাখে, অতঃপর বিছানা থেকে নামতে নামতে বলে। খবিসের মতো রাগ তোমার, আর অলকবতীর মতো তুমি কেশোয়ালি, ডাকাইতের মাইয়া, তাই নাম দিলাম তোমার রুদ্রকেশে। এই বলে নাঝার সামনে সোজা হয়ে দাঁড়ায়। নাঝা নাক মুখ ছিটকে বলে। কত রং কত ঢং দেখবো আর। নাঝার কথার বিপরীতে তৌসির এবার আর কোনো উত্তর খোঁজে না। অবশিষ্ট চোখে আবিষ্ট চোখে ওর পানে চেয়ে থাকে। কিছু মুহূর্ত পর নিজের হাত বাড়িয়ে নাঝার কোমর পেঁচিয়ে ধরতে ধরতে রঙ্গিলা স্বরে উচ্চারণ করে। এমনি আও কইতরি সুমিটুমু দুটা খায়, বেতার ফিলিংস আনে। এই বলে তৌসির নাঝার কোমর জড়িয়ে টেনে আনে একদম নিজের কাছে। হঠাৎ ওর এমন টানে নাঝার নিঃশ্বাস থমকে যায়। বিস্ময়ে বড় বড় চোখে তাকায় তৌসিরের দিকে, কিন্তু তৌসিরের চোখে ভরা তীব্র তৃষ্ণায়। তৌসির ওর চাহনি উপেক্ষা করে আলতো হাতে নাঝার থুতনি চেপে ধরে, চোখে চোখ রাখে কিছুক্ষণ।
তারপর নিঃশব্দে নাঝার গালে নিজের ঠোঁট মুখ ছুঁয়ে স্নিগ্ধ পরশে প্রগাঢ় চুমু খায়। বারবার নিজের ঠোঁট নাক ছোঁয়ায় নাঝার গালে আর আদুরে গলায় বলে ওঠে, তোমার যে মায়া লাগে গো আমার কৈতরি। শব্দগুলো ফিসফিসের মতো মোলায়েম হলেও তাতে মিশে থাকে এক অনিবার্জনীয় টান। এই শব্দগুলোর মধ্যেই প্রকাশ পাচ্ছে যে তৌসির শিকদার তালুকদারের মাইয়ার প্রেমে মজে যেতেছে। তৌসির এই বলে নাঝার অন্য গালে মুখ রাখে, ঠোঁট ঘেঁষে ধরে ওর নরম গালে উষ্ণশ্বাস ছড়িয়ে দেয় নাঝার চাঁদ মুখে, সাথে ফিসফিস করে বলে, এই বেরি, তুই এত সুন্দর কে? এত মায়া লাগে কেন তোরে? অতঃপর তৌসির নিজের ঠোঁট ছুঁয়ে দেয় নাঝার কপালে, চোখের কোণায় গাল। নাঝার শরীর কেঁপে ওঠে, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। ওর নিঃশ্বাসের ভেতর মিশে যায় তৌসিরের গরম নিঃশ্বাস। তৌসিরের দাড়ির খড়খড়ে ছোঁয়ায় নাঝার দম বেরিয়ে আসছে। চোখ বুজে নেয় ও। কিছু মুহূর্ত তৌসিরকে সময় দেয় সরে যাওয়ার জন্য, কিন্তু তৌসির তো সরে না। নাঝা বিরক্তিতে তৌসিরের কাঁধে ধাক্কা দিতে দিতে তিতকুটে স্বরে বলে, তৌসির ছাড়ুন, ভারী বিরক্ত লাগে আমার আপনার কর্মকাণ্ড। তৌসির নাঝার কথায় নিজের মুখ সরিয়ে নিয়ে ভ্রুবদ্ধ দৃষ্টিতে ওর পানে চেয়ে বলে, কেন, আমার সোয়া পছন্দ হয় না? তৌসিরের প্রশ্নে নাঝা চুপ করে থাকে। কি উত্তর দেবে? তৌসির যে ওর কোমর পেঁচিয়ে ধরে আছে,